নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য স্পিকার আদি অফিসিয়াল। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা প্রতিবেদনে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুরু হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা। যে জনগর্জন সভার ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে জনগর্জন সভার ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন এই জনগর্জন সভা? আপনারা জানেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বরাবরের অভিযোগ যে এরাজ্যে হাজার হাজার মানুষের 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার নাকি আটকে রেখেছে, দেবে না বলে জানিয়েছে। এরাজ্যের হাজার হাজার মানুষের কেন্দ্রীয় আবাস যোজনার যে টাকা, সেই আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, দেবে না বলে জানিয়েছে। সুতরাং সেই সমস্ত বঞ্চিত মানুষদের একত্রিত করে জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু আসলে এই জনগর্জন সভার মূল আকর্ষণটা কি? কালকে সমস্ত মানুষ বিভিন্ন জেলা থেকে, রাজ্যের সমস্ত জেলা থেকে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা যে আসবেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে আসবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে আসবেন। আগামী লোকসভা নির্বাচনে কি নিয়ে তারা মানুষের কাছে প্রচারে যাবেন, সেই বার্তা শুনতে আসবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, কালকেই কি জনগর্জন সভার মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেদিকে নজর রয়েছে আমাদের। যদি তিনি সেখান থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেন এরাজ্যের 42টি আসনের, তাহলে নিশ্চিতভাবে লক্ষ্য রাখতে হবে যে কোন কোন আসনে কে প্রার্থী হচ্ছেন, কোন কোন নতুন চমক অপেক্ষা করছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে বিজেপির পক্ষ থেকে এরাজ্যের 20টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল। যদিও আসানসোলের প্রার্থী পবন সিং, ভোজপুরি গায়ক, তিনি প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছেন। সুতরাং আমরা যদি ধরে নিই 19টি আসনে বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যেই, তাহলে তৃণমূল কংগ্রেস আর কেন পিছিয়ে থাকে? তারাও রাজ্যের 42টা আসনে প্রার্থী তালিকা হয়তো কালকেই ঘোষণা করে দেবেন। মাননীয় মুখ্যমন্ত্রী জনগর্জন সভার মঞ্চ থেকেই ঘোষণা করে দেবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই 42টি আসনের মধ্যে কোন আসনে কে প্রার্থী হবেন, কারা কারা নতুন মুখ হিসাবে উঠে আসতে চলেছেন, কি কি চমক অপেক্ষা করছে সেখানে পশ্চিমবঙ্গবাসীর জন্য? তালিকায় কার কার নাম থাকতে পারে? সেই তালিকায় কি থাকতে পারে সায়নী ঘোষের নাম? সেই তালিকায় কি থাকতে পারে দিদি নাম্বার 1-এর রচনা ব্যানার্জির নাম? সেই তালিকায় কি থাকতে পারে প্রাক্তন সিপিএম এর রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাসের নাম? থাকতে পারে কি সৌরভ গাঙ্গুলির স্ত্রী বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাম? থাকতে পারে কি সেখানে আইপিএস অফিসার যিনি সদ্য অবসর নিয়েছেন, আজকেই পদত্যাগ করেছেন, প্রসূন বন্দ্যোপাধ্যায়, তিনি কি কোথাও থেকে দাঁড়াতে পারেন কি জুন মালিয়া, তৃণমূলের বর্তমান বিধায়ক? কোথাও কি দাঁড়াবার সম্ভাবনা রয়েছে সুব্রত ঠাকুর, যিনি কিনা বর্তমানে বিজেপির বিধায়ক? তিনি কি আগামীকাল অর্থাৎ এই জনগর্জন সভার মঞ্চে বিজেপিতে থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন? থাকতে পারেন কি প্রার্থী তালিকায় নাম? থাকতে পারে কি রানাঘাট দক্ষিণের বিধায়ক, যিনি ইতিমধ্যেই নারী দিবসে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, মুকুটমণি অধিকারীর নাম? এই সমস্ত নাম নিয়ে জল্পনা কল্পনা চলছে। তমলুকে ইতিমধ্যেই দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। আপনারা জানেন, বিজেপির প্রার্থী হিসেবে প্রাক্তন বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে। তো সেখানে সেই তালিকায় তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করতে চলেছে? সেখানে কি তৃণমূল কংগ্রেসের রিজার্ভ বেঞ্চের যারা ক্যান্ডিডেট, অর্থাৎ প্রাক্তন সাংসদ, তৃণমূলের প্রাক্তন মুখপাত্র, দলের একজন সাধারণ কর্মী বলে যিনি নিজেকে দাবি করেন কুণাল ঘোষ, অথবা প্রাক্তন সাংসদ ডক্টর আহ শান্তনু সেন, তার নাম কি থাকতে পারে কাঁথির প্রার্থী হিসেবে? কি কি চমক অপেক্ষা করছে? কে দাঁড়াচ্ছেন বহরমপুর আসনে, কে দাঁড়াচ্ছেন বসিরহাট আসনে, যাদবপুর আসনেই বা কার শিকে ছিটতে পারে? এই সমস্ত প্রশ্নের উত্তরের জন্য আমাদের সকলকে নজর রাখতে হবে জনগর্জন সভার মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের দিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের দিকে। আগামীকাল যদি প্রার্থী ঘোষণা হয়, নির্বাচন আর বেশি দেরি নেই। সুতরাং সমস্ত রাজনৈতিক দল তেড়ে ফুঁড়ে উঠবে তাদের প্রচারকে, তাদের যে মানুষের কাছে প্রচারকে তুঙ্গে তুলে নিয়ে যাওয়ার জন্য সমস্ত রাজনৈতিক দল তারা তাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে এই নির্বাচনে জয়যুক্ত হওয়ার লক্ষ্য নিয়ে। আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর তার জন্য লক্ষ্য রাখতে হবে জনগর্জন সভার মঞ্চে প্রত্যেকের বক্তব্যের দিকে, কে কোন দৃষ্টিভঙ্গি থেকে বক্তব্য রাখছেন, কে কোন বিষয়টাকে প্রাধান্য দিয়ে বক্তব্য রাখছেন, সমস্ত দিকে নজর রাখতে হবে। আমরা সেসব দিকে নজর রাখবো। প্রতি মুহূর্তের আপডেট আপনাদের জন্য থাকবে। আপনারা দেখতে থাকুন স্পিকার আদি অফিসিয়াল। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আমাদের প্রতিবেদনটি। ধন্যবাদ।